কোনো পদার্থের কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম, বিশেষত ইলেকট্রনের মতো ছোট ছোট কণা, এই নিয়ে বিজ্ঞানীদের মধ্যে নানান ধরনের বিতর্ক ছিল। ইলেকট্রনের কোনো কোনো বৈশিষ্ট্য, সাম ক্যারেক্টারিস্টিক অফ ইলেকট্রন ইন্ডিকেটস দ্যাট ইলেকট্রন ইজ এ পার্টিকেল। এবং আমরা যে ক্লাস 10 ক্লাস থেকে বা নিচু ক্লাস থেকে অ্যাটমিক স্ট্রাকচার পড়ি না, ক্লাস 11 ক্লাসও পড়েছি, মেনলি ইলেকট্রনকে আমরা পার্টিকেল হিসাবেই ধরেছি। কিন্তু ইলেকট্রনের এমন কিছু কিছু ক্যারেক্টারিস্টিক আছে যা কিন্তু ইলেকট্রনের পার্টিকেল নেচার দিয়ে এক্সপ্লেন করা যায় না, ব্যাখ্যা করা যায় না। সেখানে আমরা ইলেকট্রনকে ওয়েভ বলে ভাবলে আমাদের সেই ক্যারেক্টারিস্টিকগুলো ব্যাখ্যা করার সুবিধা হয়। তাহলে একটা ইলেকট্রন পার্টিকেল হবে না তার ওয়েভ ক্যারেক্টার থাকবে, সেই জিনিসটা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে একটা মতভেদ দীর্ঘদিন ছিল। সেইটা সমাধান করলেন এই ফরাসি বিজ্ঞানীরা ব্রাউনি। উনি বললেন যে সকল বস্তুকণা পার্টিকেল নেচার আছে, ওয়েভ নেচারও আছে। কারো ক্ষেত্রে পার্টিকেল নেচারটা ডমিনেটিং, তাই তার ওয়েভ নেচারটাকে আমরা উপেক্ষা করি। কারোর ক্ষেত্রে ওয়েভ নেচারটা ডমিনেটিং, তার ক্ষেত্রে পার্টিকেল নেচারের দিকে নজর না দিলেও চলে। তুমি একটা ইকুয়েশন দিলেন, বুঝলেন, ল্যাম্বডা সমান h/mv, যেখানে ল্যাম্বডা হচ্ছে ওয়েভলেন্থ। যে পার্টিকেলের কথা ভাবছি তার ওয়েভলেন্থ, তরঙ্গ দৈর্ঘ্য। h হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, h হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, প্ল্যাঙ্কের ধ্রুবক। m হচ্ছে মাস অফ দ্য পার্টিকেল, মাস অফ দ্য পার্টিকেল। আর v হচ্ছে ভেলোসিটি অফ দ্য পার্টিকেল। ঠিক আছে, ল্যাম্বডা ইকুয়াল টু h/mv, যে কোনো বস্তুর ক্ষেত্রে, ছোট বড় সমস্ত কণার ক্ষেত্রে। এখন দেখো h হচ্ছে একটা কনস্ট্যান্ট, তাহলে আমরা কি বলবো যে ল্যাম্বডা ভ্যারিজাস 1/mv, অর্থাৎ ল্যাম্বডাটা mv মানে কি, মোমেন্টাম, ভর ইনটু বেগ, ভরবেগ। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য ল্যাম্বডা, সেটা ভরবেগ, মোমেন্টাম, তার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। ল্যাম্বডা ভ্যারিজাস 1/mv, ভরবেগের সাথে ব্যস্তানুপাতিক। বোঝা যাচ্ছে কথাটা? তাহলে যে বস্তুর ভরবেগ বেশি তার ল্যাম্বডা ভ্যালুটা কম। যত মাস বেশি হবে মোমেন্টাম বেশি হবে। তোমাদের মনে হতে পারে যে কিছু বস্তু কি সবারই ভেলোসিটি আছে? অবশ্যই আছে, কারণ আমরা সকলেই তো পৃথিবী পৃষ্ঠে, আর্থের সারফেসে রয়েছি। আর্থ একটা নির্দিষ্ট ভেলোসিটি নিয়ে সূর্যের চারদিকে ঘুরছে, ফলে আমরাও একটা ভেলোসিটি প্রাপ্ত হয়েছি। ঠিক আছে, এবং ভেলোসিটি সকলেরই আছে। যার মাস বেশি তার মোমেন্টামটা অনেক বেশি, তার ক্ষেত্রে ল্যাম্বডা ভ্যালুটা এত কমে যায় যে তার ওয়েভ নেচারটা খুব একটা সিগনিফিকেন্ট হয় না, তাৎপর্যপূর্ণ হয় না। আমরা তাকে পার্টিকেল হিসাবেই ভাবি। আর যার ক্ষেত্রে মোমেন্টামটা কম, মাস কম, যেমন ধরো ইলেকট্রন, প্রোটনের মতো পার্টিকেল, যাদের মাস যথেষ্ট কম, সেই সূত্রে মোমেন্টাম কম, তাদের ক্ষেত্রে কিন্তু একটা সিগনিফিকেন্ট ল্যাম্বডা ভ্যালু পাওয়া যায়। একটা সিগনিফিকেন্ট ল্যাম্বডা ভ্যালু তাদের ক্ষেত্রে পাওয়া যায়। ফলে তাদের যে ওয়েভ নেচার, সেটাকে আমরা পুরোপুরি নেগলেক্ট করতে পারি না। বুঝতে পেরেছ? এখন ইলেকট্রন, প্রোটনের মতো ছোট পার্টিকেলের
ওয়েভ নেচারটাকে যে নেগলেক্ট করাটা ঠিক নয় সেটা এই ইকুয়েশন থেকে আমরা বুঝতে পারি। এখন এই ইকুয়েশনটা তুমি পেতে পারো কতগুলো কমন সমীকরণ থেকে এই জায়গাটা এই সিদ্ধান্তটা তুমি পৌঁছতে পারো। কিরকম দেখায়, ধরো একদিন কোয়ান্টাম তত্ত্ব পড়াতে গিয়ে পড়েছিলাম ই ইকুয়াল টু কি এইচ নিউ, তাই না? ই সমান হচ্ছে এনার্জি, এইচ হচ্ছে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দি এমিটেড রেডিয়েশন, ই ইকুয়াল টু এইচ নিউ। এবার নিউ মানে কি? নিউ হচ্ছে গিয়ে সি বাই ল্যামডা। সিটা ভেলোসিটি, আলোর গতিবেগ। সিটা হচ্ছে ভেলোসিটি বা আলোর গতিবেগ। আমরা যে বলেছিলাম প্রথম দিনে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ভেলোসিটি লাইটের ভেলোসিটির সাথে সমান বলে ধরা হয়, ঠিক আছে কিনা? তা সিটা হচ্ছে ওই রকম আলোর গতিবেগের সমত, আলোর গতিবেগের সাথে সমান। যদি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন না হয় তাহলে সি এর জায়গায় ভি বসান, ভি বাই ল্যামডা। আর একটা ইকুয়েশন, আইনস্টাইনের ইকুয়েশন, ই ইকুয়াল টু এমসি স্কোয়ার, এটাকে 1 নম্বর ইকুয়েশন নাম দাও, এটাকে 2 নম্বর ইকুয়েশন নাম দাও। From equation 1 and 2 we get from equation 1 and 2 we get 1 এবং 2 নম্বর সমীকরণ থেকে আমরা পাই mc স্কয়ার ইকুয়াল টু h ইন্টু c বাই ল্যামডা। একটা c কাটলো, ল্যামডা ইকুয়াল টু h বাই mc। সিটা হচ্ছে আবারও আমি বলি ভেলোসিটি অফ লাইট ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ক্ষেত্রে, কিন্তু অন্য যে কোনো পার্টিকেলের ক্ষেত্রে আমরা সি কে ভি দিয়ে রিপ্লেস করতে পারি, সেখানে ল্যামডা ইকুয়াল টু h বাই mv। আবার দেখো lambda equal to h by mv और mv equal to h by lambda, তাই তো? এবার mvr সমান আমরা জানি n into h by 2 pi। mvr সমান হচ্ছে n into h by 2 pi। এখান থেকে mv সমান কি জানি? nh by 2 pi mr। 1 নম্বর ইকুয়েশন। 2 নম্বর ইকুয়েশন, সরি mr কি করে হবে? m তো থেকেই গেল, 2 pi by r। তাহলে from equation 1 and 2 we get from equation 1 and 2 we get কি পাচ্ছি? h by lambda equal to nh by 2 pi r, একটা h কেটে গেল, তাহলে 2 pi r equal to n lambda। Now what is 2 pi r? সার্কুলার অরবিটের যে পরিধি, সার্কামফিয়ারেন্স, তাই না? মোট তো বলেছিলেন যে অরবিটগুলো কিরকম হবে? সার্কুলার, এবং অ্যাটমের স্ট্রাকচার কিরকম হবে? 2 ডাইমেনশনাল। তাহলে সার্কুলার অরবিট তার সার্কামফিয়ারেন্স হচ্ছে 2 পাই আর। তো সেই সার্কামফিয়ারেন্স হচ্ছে ইলেকট্রনের ওয়েভলেন্থের
সরল গুণিতক, ইন্টিগ্রাল মাল্টিপল। কারণ এন এর ভ্যালু কত হতে পারে? এন এর ভ্যালু 1 2 যে এমবিআর ইকুয়াল টু এন, তো এখান থেকে এসছে। এন এর ভ্যালু হচ্ছে 1 2 3 ইত্যাদি স্মল হোল নাম্বার। তাহলে 2 পাই আর ইকুয়াল টু এন ল্যামডা, তার মানে 2 পাই আর ইকুয়াল টু ল্যামডা হতে পারে যখন এন ইকুয়াল টু 1। 2 পাই আর ইকুয়াল টু 2 ল্যামডা হতে পারে যখন এন ইকুয়াল টু 2। 2 পাই আর সমান 3 ল্যামডা হতে পারে যখন এন ইকুয়াল টু 3। বোঝা যাচ্ছে কথাটা? তাহলে সার্কামফিয়ারেন্স বা পরিধি হচ্ছে ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্যের সাথে তোমার কি বলবো সমানুপাতিক। হ্যাঁ, মানে সমানুপাতিক যে বলা ভালো ইন্টিগ্রাল মাল্টিপল, পূর্ণ সরল গুণিতক আর কি, সরল গুণিতক। পরিধিটা হচ্ছে বৃত্তাকার কক্ষপথের পরিধি হচ্ছে সরল গুণিতক। কার সাথে সরল গুণিতক? না, ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্যের সাথে। দেখো, ইলেকট্রনের গতিশক্তি, কাইনেটিক এনার্জি of an electron, একটা ইলেকট্রনের গতিশক্তি সেটা সমান কি? ই যদি ধরি কাইনেটিক এনার্জি, দ্যাট ইজ ইকুয়াল টু হাফ mv স্কয়ার, তাই তো? ইকুয়াল টু হাফ mv স্কয়ার। আচ্ছা, ডি ব্রগলির ইকুয়েশন থেকে কি পেয়েছো? ল্যামডা ইকুয়াল টু h বাই mv, ঠিক আছে কিনা? তাহলে v সমান কি? h বাই m ল্যামডা। তাহলে v স্কয়ার মানে কি? h স্কয়ার বাই m স্কয়ার ল্যামডা স্কয়ার, এটা সমান হচ্ছে কি? v স্কয়ার। তাহলে এখানে v স্কয়ার সমান কি? এখানে v স্কয়ার সমান হচ্ছে 2e বাই m, এক নম্বর ইকুয়েশন। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। তাহলে from equation 1 and 2 we get from equation 1 and 2 we get কি পাই? 2e by m equal to h স্কয়ার। আচ্ছা, এই এমটা বড় হাতের চলে এলো, সরি দিস এম স্মল এম, ছোট হাতের এম, ইলেকট্রনের মাস এম স্কয়ার ল্যামডা স্কয়ার। তাহলে ল্যামডা সমান কি? ল্যামডা স্কয়ার সমান, এখান থেকে আমরা পাচ্ছি ল্যামডা স্কয়ার সমান এইচ স্কয়ার ডিভাইডেড বাই একটা এম কেটে যাবে, না 2me। তাহলে ল্যামডা ইকুয়াল টু রুট করেছি, তাহলে ওপরটা শুধু এইচ ডিভাইডেড বাই রুট 2, সব বড় হাত ছোট হাত গুলিয়ে গেল, ছোট হাতে রুট 2m ইন্টু ই। এই ইটা হচ্ছে কাইনেটিক এনার্জি, এম হচ্ছে মাস অফ দ্য ইলেকট্রন, এইচ হচ্ছে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট। এগুলো সব এত এইচএসে আসে না, কিন্তু তুমি যখন কম্পিটিটিভ পরীক্ষা দিতে যাবে তখন এই রিলেশনগুলো যে কোনো জায়গা ধরেই কোশ্চেন আসতে পারে। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দেবে বা নিটের পরীক্ষা দেবে, তখন এর যে কোনো একটা জায়গা ধরেই তোমাকে প্রশ্ন করা হতে পারে। এখন আমরা এই ইকুয়েশন অর্থাৎ দ্য ব্রগলির ইকুয়েশন থেকে দু একটা অঙ্ক কষে দেখবো, এখান থেকে অঙ্ক আসে পরীক্ষাতে, ঠিক আছে? প্রথম অঙ্কটা দেখো, প্রথম অঙ্কটায় বলছে একটা কণা 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে মুভ করে। একটা কণা 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে মুভ করে। পার্টিকেলটার মাস হচ্ছে 60 গ্রাম। ওয়েভলেন্থ বার করতে হবে। ওয়েভলেন্থ আমরা জানি ল্যামডা ইকুয়াল টু h বাই mv।
এখন এই ভ্যালুগুলো বসিয়ে দিতে পারলে ভি বলে দেওয়া আছে, এম বলে দেওয়া আছে, এইচ তো প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট। ইউনিটটা তোমাকে ঠিক করতে হবে যে তুমি এসআই ইউনিটে বসাবে না সিজিএসে। আমার মতে এসআই ইউনিটে বসানোটাই ভালো। এখন সমস্ত ক্যালকুলেশন তোমরা দেখেছো নিচু ক্লাসেও এসআই ইউনিটই করা হয়। তাহলে এইচ এর মান কত বসাবে? এইচ হচ্ছে 6.627 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। ঠিক আছে, এইটা হচ্ছে এইচ এর ভ্যালু। আগে আমি বসাবো না, যেহেতু এসআই পদ্ধতিতে মান বের করছি। এম হচ্ছে 60 গ্রাম। 60 গ্রাম মানে 60 ইন্টু 10⁻³ কেজি। কেন কেজিতে নিয়ে গেলাম? তার কারণ ওই এসআই ইউনিটে মান বের করবো বলে। আর ভি তো দেওয়া আছে, ভি সমান 10 মিটার পার সেকেন্ড। এবার তুমি ভ্যালুগুলোকে বসিয়ে দাও। ল্যামডা ইকুয়াল টু এইচ মানে 6.627 ইন্টু 10⁻⁻34 ডিভাইডেড বাই 60 ইন্টু 60 গ্রাম মানে 60 ইন্টু 10⁻³ কেজি ইন্টু 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এই ইউনিটটা কি হবে? মিটারে বেরোবে। ল্যামডা তো দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য, ওয়েভ লেন্থ, সেন্টিমিটার বা মিটারে বেরোবে। এখানে মিটারেই বেরোবে। কেন মিটারে বেরোবে? কারণ তুমি এসআই ইউনিটে ভ্যালুগুলো বসাচ্ছ, ক্যালকুলেট করে যা আসবে দেখবে কাটাকুটি করে। ঠিক আছে, পরের অঙ্কটা দেখো। ক্যালকুলেট দি কাইনেটিক এনার্জি অফ আলফা পার্টিকেল। একটা আলফা কণার গতিশক্তি বার করতে বলেছে। কি দেওয়া আছে? ল্যামডার ভ্যালুটা দেওয়া আছে 8 পিকোমিটার। পিকোমিটার হচ্ছে দৈর্ঘ্যের একটা একক। 1 পিকোমিটার মানে হচ্ছে 10⁻⁻12 মিটার। তো তোমায় বের করতে হবে কি কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি সমান তার এক্সপ্রেশন কি? হাফ এমভি স্কোয়ার। তাহলে কাইনেটিক এনার্জি বার করতে গেলে তোমাকে এম বার করতে হবে, ভি বার করতে হবে। এম আর ভি বার করে সেই দুটোকে বসালেই তুমি রেজাল্টে পৌঁছতে পারবে। এবার মাস, আলফা পার্টিকেলের মাস, এম ফর আলফা পার্টিকেল। এম ফর আলফা পার্টিকেল। একটা আলফা পার্টিকেলের মাস কত? আমরা জানি একটা আলফা পার্টিকেলের ভর হচ্ছে 4টে প্রোটনের ভরের সাথে সমান। মাস অফ অ্যান আলফা পার্টিকেল ইজ ইকুয়াল টু দি মাস অফ 4 প্রোটন। তা একটা প্রোটনের মাস কত? 1.6724 ইন্টু 10⁻⁻27 কেজি। তাহলে আলফা পার্টিকেলের মাস হচ্ছে 4 ইন্টু 1.6724 ইন্টু 10⁻⁻24 এত কেজি। ভি ভেলোসিটি, তাই না? সেই ভ্যালুটা আমরা জানি না, কিন্তু আমরা এটা জানি ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি। তাহলে ভি সমান কি? এইচ বাই এম ল্যামডা। আচ্ছা, এখানে -24 দিলে ঠিক না, এটা -27 হয়। -24 দিলে গ্রাম। এবার ফি এর ভ্যালুটা বের করো, এসআই ইউনিটেই করা হচ্ছে। তাহলে 6.627 ইন্টু 10⁻⁻34 তলাতে মাস 4 ইন্টু 1.67 ইন্টু 10⁻⁻27 কেজি ইন্টু ল্যামডা
ল্যামডা মানে হচ্ছে 8 পিকোমিটার। এখন 1 পিকোমিটার মানে 10⁻⁻12 মিটার, তাহলে 8 পিকোমিটার মানে হচ্ছে 8 × 10⁻⁻12। ঠিক আছে, এই ভি এর যা ক্যালকুলেশন হবে সেটা বসিয়ে দাও, এখানে এম বসিয়ে দাও, তুমি ডিজায়ার্ড রেজাল্টটা পেয়ে যাবে। এইরকম সহজ অঙ্কই আসে এখান থেকে, একদম ফর্মুলা বেসড অঙ্ক আসে। Heisenberg's uncertainty principle. Heisenberg's uncertainty principle. বাংলায় বললে বলে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। তোমরা হাইজেনবার্গ সম্পর্কে আমি একবার আলোচনা করেছি। বোরের থিওরির লিমিটেশনের কথা বলতে গিয়ে আমি বলেছিলাম যে বোরের থিওরি অনুযায়ী অ্যাটমের মধ্যে একটা ইলেকট্রনের পজিশন এবং ভেলোসিটি সঠিকভাবে বের করা সম্ভব, এটা বোরের থিওরি থেকে। কিন্তু হাইজেনবার্গ বলেছিলেন, হাইজেনবার্গ হচ্ছে বোরেরই একজন ছাত্র, তো হাইজেনবার্গ বলেছিলেন এটা সম্ভব নয়। ইলেকট্রনের মতো ছোট কণা যাদেরকে কিনা অনুবীক্ষণ দিয়ে দেখতে হয়, খালি চোখে দেখা যায় না, তাদের ক্ষেত্রে তাদের পজিশন এবং মোমেন্টাম দুটো একই সঙ্গে কারেক্টলি সঠিকভাবে বের করা সম্ভবপর নয়। একটা বের করতে যত আমি নিশ্চয়তার সঙ্গে, যত সার্টেনটির সাথে একটা বের করবো, একটা যত সঠিকভাবে বের করব, অন্যটা বের করা ততই ভুল হয়ে যাবে। বোঝা যাচ্ছে? আমি যত সঠিকভাবে পজিশন লোকেট করতে পারবো তত আমার মোমেন্টাম বের করতে ভুল হয়ে যাবে, যত সঠিকভাবে মোমেন্টাম বের করতে পারবো তত আমার পজিশন বের করতে ভুল হয়ে যাবে। উনি বলছেন এদেরকে তো পার্টিকেল চোখে দেখা যায় না, তুমি পজিশন বের করতে গেলে যদি কোনো শক্তিশালী আলো ফেলে দেখতে চাও এদেরকে, তাহলে এদের ভেলোসিটি বাধাপ্রাপ্ত হবে। আর যে মুহূর্তে তুমি ভেলোসিটি বিচার করতে যাচ্ছ তখন এদের পজিশনটা আনসার্টেন হয়ে যাবে। উনি একটা ইকুয়েশন খারাপ দিয়েছিলেন। ইকুয়েশনটা হচ্ছে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি greater than equal to h divided by 4 pi m। একটু অসুবিধা হয়েছিল, যাই হোক, ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি গ্রেটার দ্যান ইকুয়াল টু h বাই 4 পাই m নয়, হ্যাঁ, h বাই 4 পাই। অর্থাৎ যেখানে ডেল্টা এক্স হচ্ছে আনসার্টেনটি ইন পজিশন, আনসার্টেনটি ইন পজিশন, আনসার্টেনটি মনে হলো ভুল, অনিশ্চয়তা, আনসার্টেনটি ইন পজিশন আর ডেল্টা পি হচ্ছে আনসার্টেনটি ইন মোমেন্টাম। তাহলে
এটা হচ্ছে পজিশন বের করার ভুল, এটা হচ্ছে ভরবেগ বের করার ভুল। এই দুটোর গুণফল হচ্ছে h/4π এর সঙ্গে সমান বা তার চেয়ে বেশি। এখন h/4π তো একটা নাম্বার, h হচ্ছে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট আর 4π তো কনস্ট্যান্ট। তাহলে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি, এই যে দুটোর গুণফল সেটা একটা ফিক্সড নাম্বারের সাথে সমান বা তার চেয়ে বেশি। এখন ডেল্টা এক্স কম হওয়ার অর্থ কি? ডেল্টা এক্স কম মানে আনসার্টেনটি কম। আনসার্টেনটি কম মানে কি? সার্টেনটি বেশি। অর্থাৎ ডেল্টা এক্স কম মানে এই তুমি সঠিকভাবে বের করছো পজিশনটা। তো ডেল্টা এক্স যদি কমে যায়, যেহেতু ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি হচ্ছে একটা কনস্ট্যান্ট, তাই ডেল্টা এক্স যদি কমে যায় অবশ্যই ডেল্টা পি বেড়ে যাবে। ডেল্টা পি বেড়ে যাওয়া মানে আনসার্টেনটি ইন মোমেন্টাম বেড়ে যাবে। তাহলে আনসার্টেনটি ইন পজিশন যত কমবে, আনসার্টেনটি ইন মোমেন্টাম তত বাড়বে। উল্টো দিকেও কথাটা সত্যি, আনসার্টেনটি ইন মোমেন্টাম যত কমবে, আনসার্টেনটি ইন পজিশন তত বাড়বে। এখন দেখো ডেল্টা পি সমান m ইন্টু ডেল্টা ভি। ডেল্টা পি সমান কি? m ইন্টু ডেল্টা ভি। এমটা কি? মাস। এখন মাসের তো আর আনসার্টেনটি হয় না, ইলেকট্রনের মাস তো ফিক্সড। আনসার্টেনটি হয় কার? ভি, ভেলোসিটি। তাই ডেল্টা পি সমান m ইন্টু ডেল্টা ভি। ঠিক আছে? তাহলে আনসার্টেনটি মানে আনসার্টেনটি ইন মোমেন্টাম মিন্স আনসার্টেনটি ইন ভেলোসিটি। তাহলে ইকুয়েশনটা কি দাঁড়ালো? ডেল্টা এক্স ইন্টু m ইন্টু ডেল্টা ভি গ্রেটার দ্যান ইকুয়াল টু h/4π। ঠিক আছে? এখান থেকেও কিছু অঙ্ক টঙ্ক কষতে দেয়, আমরা একটা দুটো অঙ্ক একটু করে দেখে নিচ্ছি। দেখ, এখানেও আমরা দুটো অঙ্ক বাছলাম। প্রথম অঙ্কটা হচ্ছে একটা কণা, একটা পার্টিকেল যার ভর হচ্ছে 9.1 × 10⁻31 কেজি। ইলেকট্রনেরই মাস আর মানে পার্টিকেলটা ইলেকট্রন কত ভেলোসিটি নিয়ে মুভ করছে? 600 মিটার পার সেকেন্ড। কিন্তু এই ভেলোসিটিটা সঠিক নয়, আনুমানিক, অ্যাপ্রক্সিমেট। কতটা আনুমানিক? মানে আনসার্টেনটি। আনুমানিক, অ্যাপ্রক্সিমেট মানে হচ্ছে আনসার্টেনটি আছে। কতটা আনসার্টেনটি আছে? 0.005%। তো বলছে যে হোয়াট ইজ দ্য আনসার্টেনটি অফ পজিশন অফ ইলেকট্রন। আমরা জানি ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি গ্রেটার দ্যান ইকুয়াল টু h/4π। ঠিক আছে? ডেল্টা এক্স হচ্ছে আনসার্টেনটি ইন পজিশন আর ডেল্টা পি হচ্ছে আনসার্টেনটি ইন মোমেন্টাম। আমাকে বের করতে হবে ডেল্টা এক্স এর ভ্যালুটা। এখন আমরা যখন করি অঙ্ক, তখন এই গ্রেটার দ্যান ইকুয়াল টু না করে ইকুয়াল টু ধরে সলভটা করি, করে বলে দিই এতটা আনসার্টেনটি বা এর চেয়ে বেশি আনসার্টেনটি হবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি কে আমরা এইভাবে লিখতে পারি কিনা দেখো, m ইন্টু ডেল্টা ভি গ্রেটার দ্যান ইকুয়াল টু h/4π। ঠিক আছে? h/4π। এবার ডেল্টা ভি কত? যদি বেগটা হতো 100 মিটার, তাহলে তাতে আনসার্টেনটি থাকতো 0.005 মিটার। শতকরা দিয়েছে পার্সেন্টেজে, তাহলে নেট ভেলোসিটিটা যদি 100 মিটার হতো, তাহলে তাতে আনসার্টেনটি থাকতো কত? 0.005 মিটার। 100-তে 0.005 এত মিটার। তাহলে 600-তে কত? 0.005 ইন্টু 600/100। এই করে তোমার একটা রেজাল্ট আউট বেরোবে, সেটা এখানটায় বসাবে। ইলেকট্রনের মাসটা তো বলে দিয়েছে। এটা কি বললাম আমি? এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু ধরে করবে না, এই অঙ্কটা করবে ইকুয়াল টু ধরে। বলবে এতটা, রেজাল্ট আসবে এতটা বা এর চেয়ে বেশি। ঠিক আছে? তাহলে 100 মিটারে অনিশ্চয়তা হচ্ছে 0.005, 600 মিটারে কতটা অনিশ্চয়তা? দ্যাট ইজ ডেল্টা ভি। এবার ডেল্টা ভিটা তুমি পেয়ে গেলে, এমটা তো তোমায় বলে দিয়েছে,
সব এসআই ইউনিটে বসাবে, তাহলেই ডেল্টা এক্স এর মানটা বেরিয়ে আসবে। পরের অঙ্কটা দেখো। বলে দিয়েছে একটা ইলেকট্রনের ভেলোসিটি হচ্ছে 50 মিটার পার সেকেন্ড এবং এই ভেলোসিটিটা হচ্ছে 99.99% সার্টেন, মানে নিশ্চিত। সার্টেনটি মানে কি? নিশ্চিত। তাহলে আনসার্টেনটি কত আছে? 100 থেকে বাদ দেব। আনসার্টেনটি ইন ভেলোসিটি, আনসার্টেনটি ইন ভেলোসিটি, আনসার্টেনটি ইন ভেলোসিটি সেটা কত? 100 মাইনাস 99.99, তার মানে 0.01। ঠিক আছে, তাহলে আনসার্টেনটি হচ্ছে 0.01%। তার মানে 100 মিটার যদি ইলেকট্রনের বেগ হতো তাতে অনিশ্চয়তা থাকতো কত? 0.01। কিন্তু ইলেকট্রনের ভেলোসিটি হচ্ছে 50, তাহলে আনসার্টেনটি কত হচ্ছে? 0.01 বাই 100 ইন্টু 50, and this value is হচ্ছে ডেল্টা ভি। ঠিক আছে, এবার ফর্মুলা কি? ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি গ্রেটার দ্যান ইকুয়াল টু এইচ বাই 4 পাই, বা or delta x into m into delta v greater than equal to h by 4 pi। এবার আমি কি বললাম যে গ্রেটার দ্যান ইকুয়াল টু ধরে করবে না, ইকুয়াল টু ধরে করবে এবং উত্তরে বলবে যে এর আনসার্টেনটি এতটা বা এর চাইতে বেশি। তাহলে অ্যাকচুয়াল ফর্মুলাটা আমরা ফ্রেম করব এইভাবে, ডেল্টা এক্স to m into delta v equal to h by 4 pi। তাহলে ডেল্টা এক্স যেটা আমাকে বের করতে হবে এটা সমান h by 4 pi m into delta v। এবার কোন মানটা তুমি জানো না? দেখো, সবটা জানো, h এর ভ্যালু জানো, তুমি 4 পাই ইলেকট্রনের মাস জানো, এসআই ইউনিটে বসাবে কারণ ভেলোসিটিটা মিটারে আছে। ডেল্টা ভি তো তুমি এখান থেকে বার করে নিয়েছো। এইসব ভ্যালুগুলো বসালেই তোমার ডেল্টা এক্স এর মান বেরিয়ে আসবে। ঠিক আছে, তো এই পর্যন্ত থাকলো। আরও একটা দুটো ক্লাস আমাদের লাগবে অ্যাটমিক স্ট্রাকচার শেষ করতে।